হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বর্তমানে ব্যস্ততার কারণে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না, তো কিছুদিন পর থেকে আপনাদেরকে আবার রেগুলার ভিডিও দেব। যাই হোক, আজকের গল্পটা প্রথম থেকে সাধারণ হলেও পড়ে অনেক মজা রয়েছে, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। গল্পটা শুরু করা যাক। এয়ারপোর্ট থেকে শরীফ আমাকে রিসিভ করে নিয়ে এলো ওর বাসায়। স্বামী, স্ত্রী আর 4 বছরের একটা ছেলে নিয়ে ওদের সংসার। প্রায় 7 বছর আগে বিয়ের সময় একবার দেখেছিলাম ওর বউকে, তারপর আর কোনোদিন সামনাসামনি দেখা হয়নি। ওর বাচ্চাটাকেও আমি ছবিতেই দেখেছি মায়ের কোলে। যতদূর মনে আছে তাতে শরীফের বউ আফরিন ওর থেকে 4 বছরের ছোট। সে হিসেবে বয়স এখন 30 হবার কথা। আর শরীফ আমার থেকে প্রায় 6 বছরের জুনিয়র বিধায় ওর বউ আমার থেকে 10 বছরের ছোট হবে সন্দেহ নেই। স্বামীর মতো সেও আমাকে ভাই ভাই করেই কথা বলে ফোনে। অনেক করে বললেও ওদের বাসায় কখনো যাওয়া হয়নি। এবারই প্রথম যাচ্ছি, তাও অনিচ্ছা সতে যাওয়া লাগছে। বহু আগে থেকেই শরীফকে ব্যবসায় আর্থিকভাবে হেল্প করতাম। ব্যবসা ভালোই যাচ্ছিল ওর। আমাকে অনেক অনুরোধ করেছে ওর ব্যবসায় পার্টনার হতে। আমি হেল্প করতে রাজি আছি, পার্টনার হয়ে সম্পর্ক নষ্ট করতে চাই না। বছর 3 আগে 5 লাখ টাকা লোন দিয়েছিলাম। 6 মাসের ভিতর ফেরত দেবার কথা ছিল। আগেও লাখ লাখ টাকা সাহায্য করেছি, সময়মতো ফেরত দিয়েছে। কিন্তু এবার সে 2 বছর ধরে চেষ্টাই করে যাচ্ছে, পারছে না। বলেছিলাম, অল্প অল্প করে শোধ করলে তো তোর উপর চাপ কমতো, তাই না? একেবারে 5 লাখের 1 টাকাও ফেরত দিলি না এত বছরে। আমার টাকার দরকার থাকুক বা ঢের টাকা থাকুক সেটা বিষয় না। বিষয় হলো, টাকা ফেরত দিতে চাইছিস না, নাকি ব্যবসার দুরবস্থা তাই পারছিস না? একেবারে ছোট ভাইয়ের মতো আদর করেছি শরীফের সাথে পরিচয়ের পর থেকেই। গরিব ঘরের ছেলে হয়ে রাস্তায় হকারি করত। আমার পেছনে লেগে থেকে এখন টুকটাক ব্যবসা করে সংসার গুছিয়ে গ্রামে জমিও রেখেছে। অনেক বকাবকি করেছিলাম। আমি মনক্ষুণ্ণ হয়েছি বলে বউ আর জামাই মিলে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে ফ্লাইটে। বিয়ের আগে যে বস্তিতে থাকত সেটা চিনতাম। বিয়ের পর বাসা উত্তরার দিকে নিয়েছে জানতাম, ব্যাস। আজকেই প্রথম যাচ্ছি শরীফের বাসায়। একটা বিল্ডিংয়ের 4 তলায় বাসা ওদের। কলিং বেল বাজাতেছে। হুট করে দরজা খুলে গেল। দেখি 25 থেকে 26 বছরের একটা মাঝারি উচ্চতার মেয়ে দরজা খুলে দিল। গায়ের রং বেশ ফর্সা, চেহারার আদল বেশ চোখালো, শার্প নোজ, চুলের কিছুটা কাঁধের উপর দিয়ে ডান বুকের উপর ফেলে রেখেছে। বোঝাই যাচ্ছে বেশ সুন্দর চুল। মুখের দিকে তাকালে শরীর আন্দাজ করা যায় না। একটা সাদা পাতলা স্কার্ট আর উপরে ডিপনেক টাইপ টপস পরেছে। নিচে ব্রা পরেছে কিনা সন্দেহ। পেপে হালকা নিচু হয়ে থাকলেও বোটাটা স্পষ্ট টপসের নিচ থেকেই শেপ ফুটিয়ে দিচ্ছে। কয়েক মুহূর্ত বাদেই মেয়েটা একেবারে বসে পড়ে আমার পায়ে হাত দিয়ে সালাম করল। আমি অপ্রস্তুত হলেও শরীফ বলল, বড় ভাই ও আরাফের মা। আচ্ছা আচ্ছা, তার মানে এই সেই আফরিন। 7 বছর পর আবার দেখলাম। কোথা থেকে ছোট্ট একটা বাবু দৌড়ে এসে বলল, আঙ্কেল কি এনেছ আমার জন্য? ভীষণ লজ্জায় পড়ে গেলাম। সোজা এয়ারপোর্ট থেকে ওদের বাসায় আসা, একেবারেই খালি হাতে। মিষ্টিও আনা হয়নি। বললাম, আঙ্কেল তো অনেক বোকা, তাই ভুলে গিয়েছিল। বিকালে তোমাকে বাইরে নিয়ে যেয়ে অনেক কিছু কিনে দেব, খুশি তো? বাচ্চাটা, কি মজা কি মজা, বিকালে বাইরে ঘুরতে যাব। বলতে বলতে ফুর্তি করছে। আর তখন আফরিন পায়ে সালাম করে বসা থেকে উঠছে। আমার চোখ গেল সোজা বড়গলার টপসের ফাঁকে। জামার ফাঁক গলিয়ে আফরিনের পেপের খাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। খয়েরি হয়ে যাওয়া নিপলের আশেপাশের হালকা ঘেরটাও উকি দিচ্ছিল আমার চোখে। এত বড় গলার টপস পরলে খুবই স্বাভাবিক। হয়তো বাসায় আছে তাই নর্মাল ড্রেসেই আছে। তারপরেও একজন মেহমান আসবেন, তার সামনে এই ড্রেসে আসা একটু কেমন যেন। আমাকে ড্রয়িং রুমে বসালো। শরীফ আমার ব্যাগটা আফরিনকে দিয়ে বলল, ভাইয়ের রুমে রেখে আসো বিছানার কাছে। শরীফের বউ খুব গদগদ হয়ে ব্যাগটা নিয়ে একটা রুমের ভিতর চলে গেল পাছা দুলিয়ে।
সাদা স্কার্ট পরে থাকায় নিচে কালো রঙের প্যান্টটি একেবারে ফুটে উঠেছে। পুরো পাছাটা দারুণ সাইজ লাগছে দেখতে। বাবা গো, এমন দপকা সুন্দরী মেয়ের 4 বছরের ছেলে আছে, কেউ বিশ্বাসই করবে না। শরীফ এই রত্ন আগলে রাখে কিভাবে কে জানে। মানুষের চোখ পড়লে ওর বউ ডাকাতি হয়ে যাবে, ভাবছি মনে মনে। এমন সময় আফরিন একটা ট্রেতে ঠান্ডা পানি, জুস, ফ্রুটস নিয়ে এসে আমার সামনে ঝুঁকে টি টেবিলে রাখল। নিজের অজান্তেই চোখ আবার ওর টপসের ফাঁক গলিয়ে পেপের খাজের মাঝে তাকিয়ে রইল। একটু উকিঝুঁকি দিতে মন চাইল, যদি বোটাটার কিছুটাও চোখে পড়ে। আফরিন যেন একটু সময় নিয়ে ট্রে থেকে বাটিগুলো এক এক করে নামাচ্ছে, আর আমি এর ফাঁকে চেষ্টা করছি। এমন দারুণ ভরাটা আর সুডোল পেপের বোটাটা নিশ্চয়ই চারপাশে খয়েরি কালা বর্ণ ধারণ করেছে বিয়ের 7 বছরে। শরীফের কপাল বটে, এমন সুন্দরী বউ ভাগ্যগুণে জুটলেও কপালগুণে সংসার করে। এই মেয়ের মতো একটা মেয়ে পেলে আবার বিয়ের কথা চিন্তা করা যেত। এসব ভাবছি, কানে এলো, বড় ভাই প্লিজ একটু ঠান্ডা পানি নেন, হালকা ফ্রুটস খান ভাই। আপনি তো আবার গরিবের ঘরে খান কিনা সেই চিন্তায় ছিলাম আমরা। হেসে দিয়ে বললাম, খেতে না চাইলে 3 থেকে 4 দিনের জন্য বেড়াতে আসতাম নাকি গাধা। কথার ফাঁকে আফরিন একটা এস্ট্রে এনে আমার সামনে রেখে বলল, এই যা ভাই, আপনার এস্ট্রে। আপনি আসবেন তাই আরাফের বাবা গতকাল কিনে এনেছে। আপনার আবার ক্রিস্টালের এস্ট্রে পছন্দ। আশেপাশে না পেয়ে সেই জসিমউদ্দিন রাজলক্ষ্মী মার্কেট গিয়ে পেয়েছে। ভাইয়ের প্রতি কি আদর দেখেন। আমি হেসে হেসে বললাম, এত কষ্ট কেন করলি? একটা কাওয়ে পানি দিয়েই তো অনায়াসে কাজ চালিয়ে নেওয়া যায়। টাকা বেশি হয়ে গেছে নাকি রে? তাইলে আমার টাকাটা দিয়ে ফেলো, আমি যাই গে। শুনে জামাই বউ আর আমি 3 জনেই হেসে দিলাম। সিগারেট ধরাল। আফরিন একটু বাদেই চা নিয়ে এলো। বলল, পুরো 2.5 চামচ চিনি দেওয়া আছে। শুনে অবাক হয়ে তাকালাম আফরিনের দিকে। ওর স্বামী উত্তর দিল, ভাই, আপনার সাথে দেখা না হইলেও প্রতিদিন আপনার কথা একবার হলেও ওঠে। আপনার অনেক কিছুই সে জানে। তাই নাকি? আফরিন হেসে বলল, জি ভাইয়া। আপনি আমাদের বাসায় বেড়াতে আসবেন এটাই আমাদের ঈদের মতো খুশি লাগছিল কয়েকদিন ধরে। বাচ্চার বাবা তো, আপনার পছন্দ অপছন্দ, এমনকি বিছানার চাদরের কালার, পাশে সোফা, বাথরুমে গাছের টব, বারান্দায় গাছগাছালি, আর কত কি করেছে দেখতে পাবেন। কি বলো তোমরা এসব? আফরিন বলল, সবে তো এলেন, সবই দেখবেন। আপনাকে দেখানোর জন্যই তো এত আবদার করে নিয়ে আসা বাসায়। আপনার যখন যা মনে করবে কেবল বলবেন একটু। লজ্জা করলে আমরা কষ্ট পাব, বলল শরীফ। সাথে আফরিন যোগ করল, ভাইয়া কিন্তু একা একাই জীবন কাটাচ্ছেন, ভাবি থাকলে কত ভালো হতো নিয়ে আসতেন। আহারে, একা একা ভাইয়ার যত্ন করার কেউই থাকে না। পাশ থেকে আফরিনের জামাই শরীফ বলল, কেন ভাই, যে কদিন আমাদের কাছে থাকবে সেদিন ভাইয়ের যত্নের কমতি হবে কেন? ভাইয়ের সেবা যত্ন করব বলেই তো জোর করে নিয়ে এলাম। আফরিন একটু মুচিকি হাসি দিয়ে বলল, ভাইয়া, আপনার কোনো বারণ শুনব না, কিন্তু মন ভরে আপনার সেবা যত্ন করার সুযোগ আর কবে জুটবে কপালে। আসুন ভাইয়া, আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। ডাইনিং পেরিয়ে বাম পাশে দরজা। ঢুকেই বেশ বড় একটা রুম। বোঝাই যাচ্ছে আমার জন্য মাস্টার বেড ছেড়ে অন্য রুকে গেছে। লাগোয়া বারান্দা, ভারী পর্দা ঝোলানো, হালকা করে এসি চলছে। বেশ বট LED টিভি। রুমের প্রতি কোনায় স্পট লাইনের খেলা জ্বলছে। বাথরুমে নীলচে আলোর বাতি জ্বালানো আমার পছন্দসই করে সেটা বিছানায় বসেই বুঝে নিয়েছি আমি। ওরা স্বামী স্ত্রী দুজন মিলে বাথরুমে ঢুকে পানি ছাড়ল, আমার জন্য বাড়তি এস্ট্রে নিয়ে রাখল বাথরুমে। বারান্দার সাথেই জানালার পর্দা সরিয়ে দিল আফরিন। পুরো বারান্দায় বিভিন্ন ফুলের সবুজ সমারোহে সবুজ ঝোলানো কার্পেট হয়ে আছে যেন। বললাম, বাহ, দেখতে দারুণ লাগছে। এত যত্ন করে সাজিয়েছিস তোরা? আফরিন বলল, ভাইয়া সবে এলেন কেবল। আরাফের বাবা কত কিছু সাজাতে চাচ্ছিল, আর সাজাতে ইচ্ছে করেছে, তার সবই জানবেন একটু একটু করে। আপনার জন্য ওর যত্নের কোনো কমতি নেই। মাঝে মাঝে মনে হয় পারলে বুটাকেও দিয়ে দেয় কিনা। দুপুরে হরেক রকমের মেনুতে লাঞ্চ করলাম আমরা।
বাচ্চাটাও খেলো আমাদের সাথে বসেই। আফরিন ফ্রেশ হয়ে একটা নীল কালারের শাড়ি পরেছে। ব্লাউজ ফেটে পেপে বেরিয়ে যেতে চাইছে যেন। আর নাভির একটু নিচে শাড়ির কুচি করেছে। দারুণ নাভির ফুটোতো মেয়েটার। দেখলেই যে কারো নাভির ফুটোতে জিভ বোলাতে ইচ্ছে করবে। আর নাভিটা এমন শেপের যে বাচ্চা মানুষের নুনুটা একেবারে ধরে যাবে নাভির খাজে। আর এমন ফিগারে শাড়ি পরাতে আফরিনের পাছাটা দারুণ করে ফুটে উঠেছে। মনে হচ্ছে উল্টানো ধামার মতো কিছু শাড়িতে জোর করে বেঁধে রেখেছে। তাই একটু নড়লেই পাছার দাবনা ঝাঁকি খাচ্ছে আর শাড়ি সমেত পদে ঢেউ খেলছে। খাবার বেড়ে দিচ্ছিল তাই আর শরীফের বউয়ের ব্লাউজে আটকানো পেপে জোড়া এক প্রকার চোখের আড়ালেই রাখতে হলো। এমন হাঁ করে করে তাকিয়ে থাকলে কি ভাববে, ছিছি। ডাইনিং টেবিলেই বললাম, শরীফ, বিকেলে গাড়ি দিও তো একটু, বাচ্চা আর তার মাকে নিয়ে আমি একটু বের হব, তুমিও যাবে কিন্তু। বলল, জি আচ্ছা ভাই, জি আচ্ছা। লাঞ্চ সেরে আমি রুমে যেয়ে বিছানায় এলিয়ে পড়লাম। ঘুম ভাঙল আফরিনের ডাকে। চোখ মেলে দেখি বিশাল সাইজের পেপে দুটো ব্লাউজের ভেতর দিয়ে একেবারে আমার মুখের উপর ঝাঁপিয়ে পড়বে যেন। ভাইয়া, এই যে ভাইয়া, ভাইয়া। বেলা শেষ প্রায়। আপনি বাইরে যেতে চেয়েছিলেন। শরীফ গাড়ি বের করছে গ্যারেজ থেকে। আমাকে বলল আপনাকে ডেকে দিতে। আমি ওর ব্লাউজে বাঁধা পেপের দিকে তাকিয়েই রইলাম। তাকিয়ে থেকেই বললাম, বের হব। তুমি আর বাচ্চাটা রেডি তো? জি ভাইয়া, আমি তো আপনার জন্য সেই কয়েক মাস ধরেই রেডি হয়ে আছি। আপনার জন্য অপেক্ষা ছিল কেবল। আপনি এসেছেন, এখন তো সারাক্ষণই রেডি হয়ে থাকতে হবে। আমার দিকে তাকাতেই বলল, আগে ফ্রেশ হয়ে নেন, আপনি অনেক কিছুই জানিতে পারবেন ভাইয়া। এবার জলদি জলদি ফ্রেশ হন, আমরা নিচে যাই সবাই। ওকে, 10 মিনিটের ভেতর রেডি হচ্ছি। আফরিন চলে গেল, পাছাটা দোলানো যেন চোখে লাগলো আলাদা করে এবার। সবাই মিলে শপিং করতে গেলাম একটা গিগামলে। বাচ্চাটাকে একটা মোটরাইজড বাইক কিনে দিলাম 20,000 টাকা দিয়ে। শরীফ আর আফরিন অনেক বারণ করলেও পাত্তা দেইনি আমি। অবাক করার মতো একটা কথা আছে এখানে। বাসা থেকে বেরোবার সময় আফরিন পুরোদস্তর হাত পা চুল ঢেকে, গায়ে আবায়া চাপিয়ে, মাথায় হিজাব করে বেরিয়েছে। সে নাকি এভাবেই বের হয় বাইরে গেলে। এই আফরিনই কি 4 দিনের সেই যৌবন উপচে পড়া টসছে ডাসামাল শরীফের বউ? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যাই হোক, আফরিন আর বাচ্চাটাকে ফুড কোর্টে রেখে শরীফকে নিয়ে রেমন্ডে ঢুকলাম। একটা স্যুটের কাপড় কিনে জোর করে ওর মাপ দেওয়ালাম। 5টা কাস্পিয়ান কটনের শার্ট পিচ কিনে সেটাও টেইলরিং করতে দিলাম রেমন্ডেই। যেহেতু স্যুট ওরাই বানাচ্ছে শরীফের, তাই জামাও ওরাই বানাক। শরীফ ছেলেটা অনেক কাচমাচু করছিল। আমি অনেক ইজি করতে চেয়েও পারিনি। সে নিজেকে গুটিয়ে রাখছিল, হয়তো ভাবছিল ধারের টাকায় শোধ করা হয়নি, উল্টো পাওনাদার 25 থেকে 30,000 টাকার শার্ট স্যুট গিফট করছে। আমি ওকে যতটা সম্ভব ইজি করার চেষ্টা করেছি। বললাম, সিগারেট খাব। পাশেই একটা শপের সাথে লাগোয়া রুফ, যেখানে 2টো কফি অর্ডার করল ছেলেটা। আমি কফি শেষ করতে করতে 3টে সিগারেট শেষ করলাম। বের হলাম। এবার উপরে চলো। তার বউ বাচ্চা অনেকটা একা একা বসে আছে। উত্তর দিল, না ভাই, মাইয়া জাতি শপিং মলে বইসা থাকার জিনিস না। যে দেখবেন জায়গায় নাই মহিলা। বাচ্চা কোলে খরিদ্র দোকানে দোকানে আজাইরা ঘুরছে। ফুড কোর্টে যেয়ে দেখি, কথা সত্যি, আফরিন আর বাচ্চাটা সেখানে নেই। শরীফ বলল, ভাই আমরা দুজন এখানেই বসে থাকি, তাদের ঘোরাঘুরি শেষ হলে সুরসুর করে এইখানেই ফিরবে দেখবেন। আমি হাসলাম। বললাম, 2টা আইসক্রিম নিয়ে আয়, কোণে করে আনবি, 2টা করে স্কুপ দিতে বলবি প্রত্যেকটায়। ভ্যানিলা আর চকোলেট মিক্স। শরীফ বলল, জানি ভাই, জানি। হাসতে হাসতে আইসক্রিম আনতে একটা আইসক্রাইম বারের সামনে গেল। ঠিক তখনই একেবারে হুজুরানি সেজে থাকা আফরিন বাচ্চাটাকে পাশে হাঁটিয়ে হাঁটিয়ে আনল। বেশ আল্লাহত করে বলল, ভাইয়া, বাচ্চাটা নতুন কেনা গাড়িটার জন্য অস্থির করে ফেলছে, এখানেই চালাতে চাইছে, এক্ষুনি চালাতে হবে তার। আমি হাসলাম, এই তো বাবা, আমরা বাসায় যেয়ে সবাই মিলে চালাবো। বাচ্চাটা রাগ করে বলল, সব্বাই না, খালি আমি চালাবো,
এটা আমার গাড়ি। সরি সরি বাপ, ভুল হয়েছে। হ্যাঁ, এটা আপনার গাড়ি, বাসায় যেয়ে আপনি চালাবেন আর আমরা দেখব। ওকে। ছেলেটা খুশি হয়ে গেল। শরীফ এলো আইসক্রিম নিয়ে। আফরিন বলল, আমরাও আইসক্রিম খাব। এই শরীফ যা, আবার নিয়ে আয় কষ্ট করে। একটু ঝাঁজ দিয়ে বলল, একটু আগে কই ছিলে মা বেটা দুজনে? এখানে থাকলেই তো একসাথে অর্ডার করা যেত। আবার লাইন ধরো। আমি আর আফরিন হেসেই দিলাম। বেচারা অজ্ঞতা লাইন ধরল। আরো দুটো আইসক্রিম আনল। একটা ছেলে আরাফকে দিল, আরেকটা ওর বউ আফরিনকে। আমার আইসক্রিম প্রায় শেষের দিকে। শরীফকে বললাম, তোদের বাপ বেটার সাথে কাজ শেষ এখানে। কেবল আফরিনের সাথে একটু কাজ বাকি আছে। কিছু মনে না করলে আফরিনকে নিয়ে একটু নিচের ফ্লোর থেকে ঘুরে আসি। আমার প্রশ্ন শুনে শরীফ আর আফরিন দুজনেই আটকে উঠল। ছিছি ভাই, এভাবে বলছেন কেন? ভাইকে আমাদের পর মনে করছেন? আপনি আমাদেরই একজন। আপনার যখন যা ইচ্ছে হবে কাউকেই জিজ্ঞেস করতে হবে না ভাই। যে কদিন ঢাকাতে আমাদের সাথে আছেন ততদিন বাসার কর্তা আপনি। আমকে আর ছোট করেন না ভাই, এমনিতেই ছোট হয়ে আছি আপনার কাছে কথা রাখতে না পেরে। আরে ধুর, কিসের ভেতর কি বলিস না তুই শরীফ? শরীফ আফরিনকে ধমক দিয়ে উঠল। কি যত্ন আত্মি করছো যে ভাই নিজে তোমাকে নিয়ে একটু এখানে ঘুরবে তাতেও অস্বস্তি ফিল করছে। চুপ করে দাঁড়িয়ে আছ কেন? আরাফকে দাও। তুমি ভাইয়ের কথা মত চলো। ভাইয়ের কথার বাইরে একটা পা ফেলবে না বুঝলে? আফরিন চুপচাপ মাথা নাড়ালো কেবল। হইছে হইছে, চড়াবার কিছুই হয়নি। অযথা উঁচু গলায় কিথা বলছিস শরীফ তুই? সরি ভাই, সরি সরি। এই আরাফের মা, ভাইয়ার সাথে সময় দাও, ভাইয়াকে ঘুরিয়ে দেখাও জায়গাটা। ছেলের সাথে, আমার সাথে ঘুরেছে, বাকি কেবল তুমি। যাও ভাইয়ের সাথে। ভাইয়া চলুন তো চলুন। ওর কথা বাদ দেন, অল্পতেই বেশি বেশি। আর আপনি সামনে আছেন তো, তাই আল্লদ জেগেছে ছেলের বাপের। আচ্ছা ভাইয়া চলুন। কোন দিকটায় যাবেন? আমার হাত ধরে নিজের হাতের ভিতর নিয়ে আলতো চাপতে চাপতে বলল, কোন দিকে যাবেন? কি দেখবেন? কোন ফ্লোরে যাবেন? বলতে এসকেলেটরের গোড়ায় চলে এলাম দুজনে। পিছে দিলে দেখি শরীফ ওর ছেলেকে নিয়ে আইসক্রিম খাওয়ায় ডুবে আছে। সোজা ডায়মন্ড ওয়ার্ল্ড এ গেলাম আফরিনকে সাথে নিয়ে। আমি নিজেই পছন্দ করে 4 স্টোনের একটা নোজপিন কিনলাম 28,000 টাকা দিয়ে। আফরিন জিজ্ঞেস করছিল, কার জন্য ভাইয়া? আপনার পছন্দের মানুষটাকে বলবেন না? দেখাবেন না ভাইয়া? ছবি আছে মোবাইলে? দেখান না প্লিজ প্লিজ। আহা, একটু থামো না বাবা। দেখাবো দেখাবো। ছবি দেখানোর আগে একটা কাজে সাহায্য করবে? জি ভাইয়া অবশ্যই, বলেন 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 অলিজ, কি হেল্প লাগবে? হাঁটতে হাঁটকে ভেনাস জুয়েলার্সের শোরুমে ঢুকে একটা শোকেস দেখিয়ে বললাম, এখান থেকে একটা গোল্ডের চেইন পছন্দ করে দাও না প্লিজ। আফরিন লাফ দিয়ে কাজে লেগে গেল। দুনিয়াতে কেবল চেইন পছন্দ করাই যেন তার কাজ। মেয়েরা আসলে শপিং করতে খুব ভালোবাসে। শপিং কার জন্য সেটা ইস্যু না, শপিং করছে সেটাই ইস্যু। আর নিজের জন্য শপিং হলে তো সেদিন চাঁদরাতের খুশি লাগে মেয়েদের মনে। যাই হোক, চেইন পছন্দ করে দিল, প্রায় 47,000 টাকা নিল। সেখান থেকে বেরিয়ে আবার ফুড কোর্টে যাব। এবার লিফটে উঠলাম। আফরিনের কাছে যেয়ে বললাম, এই প্যাকেট দুটি তোমার। সে অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তার হিজাবে জড়ানো চোখ দেখেই বুঝতে পারছিলাম যে সে ভাবছে ভুল শুনেছে। আমি আবারও বললাম, ডায়মন্ডের নোজ পিন আর গোল্ডের নেকলেস দুটো তোমার জন্যই কেনা আফরিন। এবার জিজ্ঞেস করল, ভাইয়া, বাচ্চার বাবাকে কি বলবো? উত্তর দিলাম, ঝাড়ি দিয়ে বলবে, বাপ বেটা নিজেদের শপিং শেষ করে বেলা শেষে আমাকে ঝাড়ি দিলে। ব্যাস শরীফ একটা কথাও বলবে না। কেবল গয়নাগুলোর দাম বলো না ওকে। কেন ভাইয়া? আমি শীতল চোখ করে বললাম, আমি মানা করেছি বলতে, তাই বলবে না প্লিজ। তারপরও যদি তোমার স্বামীকে বলতে চাও, সেটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি চাই না কেউ টাকার অঙ্কে ভালোবাসা পরিমাপ করুক।
হাঁটতে হাঁটতে আবার সবাই একসাথে হলাম। এবার বাসায় ফেরার পালা। ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। ফ্রেশ হয়ে রাতে খাবার খেতে বসার আগেই বাচ্চাটা ঘুমিয়ে গেল আহারে। ওরা স্বামী স্ত্রী কোনো কন্যাকে মুখে ডিনার রেডি করল। রাতের খাবার শেষ করতে করতে 11:30 বাজল। এবার ঘুমাতে হবে। আমি মেডিসিন নিয়ে ঘুমাই ওরা জানে। রুমে ফিরে একটা লুঙ্গি আর পাতলা গেঞ্জি পরে নিলাম। বারান্দায় একটু দাঁড়িয়ে রইলাম। সেখানে একটা সিগারেট শেষ করে আবার রুমে এসে আরেকটা ধরালাম। হঠাৎ শরীফের বউ মানে আফরিনের সেই পাছার দুলুনি আর ভরাট পেপের খাজের গভীরতা চোখে ভেসে উঠল। নিজের ভেতর খুব তাড়না ফিল করলাম। অন্যের বউ দেখে খেচে মা ফেলাটা অনেক কষ্টের, সেটা কেবল অভাগারাই বোঝে। তবুও মন চাইল না। ভাবলাম যে আরাও 2 দিন আছি তো। এই 2-3 দিন মন ভরে চোখের সুখ করে আফরিনকে দেখে চোখ আর মনের সুখ করে নেই। নিজের বাসায় ফিরে গিয়ে নিজের বাথরুমে আফরিনের নাম ধরে ধরে মাল ফেলতে দারুণ লাগবে। ভাবনাটা নিজেকে একটা ঝাঁকি দিল যেন। তার নাটা আরো জ্বালাতে ইচ্ছে করল। অয়থায় ব্যাগ থেকে একটা জিপার খুললাম। একটা ওষুধ খুলে পানিতে ঢোক গিললাম। ভায়াগ্রাটা আমাকে জ্বালালে জ্বালাক, তবুও আফরিনের ফিগার কল্পনা করে ফিল নিতে দারুণ লাগছে এখন। ঘুম না এলেও দারুণ লাগবে ওকে ভাবতে। এভাবে ঘন্টা পেরিয়ে গেল। শাবলটা টনটন করছিল। না পেরে 2টা স্লিপিং পিল নিলাম। বিছানায় শুয়ে একটা সিগারেট আবার ধরালাম। শেষ হলো, নেভালাম। রুমের একটা স্পটা লাইটা ছাড়া সব অফ করে চোখ বন্ধ করলাম। আয় ঘুম আয়, আয় ঘুম, সাথে করে আফরিনকে স্বপ্নে নিয়ে আয় আমার কাছে। আয় ঘুম আয়। ঘুমের অতলে কখন হারালাম কে জানে। কারো গলার আওয়াজে ঘুম কেটে যাচ্ছে মনে হয়। বারবার কানের কাছে এসে কেউ ডাকছে, ভাইয়া, এই ভাইয়া। চোখ মেলে দেখি আমার পাশে আগাগোড়া কালো ড্রেস পরা কেউ দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত যেতেই বুঝলাম আফরিন আমাকে ডাকছে। এভাবে এই রাতে ঘুম ভাগ্নিয়ে কেন ডাকছে? আফরিন আমার বিছানায় না বসে ফ্লোরের হাঁটু গেড়ে বসল। একটা হাত আমার চুলে বিলি করতে করতে ফিসফিস করে বলল, শুনতে পেলাম আপনি আমাকে ডাকছিলেন। রুমের দরজা খোলাই রেখেছিলেন। ঢুকে দেখি একটু আলো ছাড়া সব বাতি নেভানো। কাছে এসে দেখি ঘুমের ঘোরে আমাকে ডাকছেন আর থেকে থেকে কোমর নাড়াচ্ছেন। পরে দেখি যা তা অবস্থা করেছেন নিজের। কি করেছি জিজ্ঞেস করতেই ওর বাম হাত আমার দুপায়ের মাঝে নিয়ে বলল, দেখেন একেবারে শটান দাঁড়িয়ে আছে। আপনার লুঙ্গি হাঁটুর কাছে নেমে গেছে। বলতে বলতে আমার শাবলটায় হাত বুলিয়ে দিল। আমি আটকিয়ে উঠলাম। হতচকিত হয়ে বললাম, তোমার স্বামী কই? বলল পাশের ঘরে বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে। তুমি এখানে এত রাতে? ও দেখলে খুব বাজে হবে। চুপ আওয়াজ করে আমার ঠোঁটের উপর একটা হাত চেপে ধরে বলল, সেটা আপনাকে ভাবতে হবে না ভাইয়া। আপনি চুপচাপ শুয়েই থাকুন। বলেই ও বাম হাত দিয়ে শাবলটা আস্তে আস্তে খেচে দিতে লাগল। বিচির থলি মুঠোয় নিয়ে কচলাতে কচলাতে বলল, ইস, কত পানি জমিয়ে ফেলেছেন এখানে। ভাবি চলে যাবার পর পানি ফেলে দেবার কেউ কি আছে আপনার? দিনের পর দিন এভাবে পানি জোর করে ফেললে একটা সময় আর পারবেন না কিন্তু। একটা ভাবি জোগাড় করেন। আপনার সেবা যত্ন করবে ইচ্ছে হলেই। আমার বাসায় যতদিন আছেন সেবা যত্নের কমতি হবে না। বলতে বলতে আফরিন আমার শাবলটা ওর মুখে নিয়ে শাক করতে লাগল। আমি সুখে চোখ বন্ধ করে আওয়াজ করছিলাম। একটা হাত দিয়ে আমার মুখ চেপে ধরে শাক করার স্পিড বাড়িয়ে দিল। শাক করতে করতে হঠাৎ শাবলটা মুখ থেকে বের করে দিয়ে বলস মুখে পুরে নিল। তারপর বিচির থলিতে সুখ দিতে লাগল চেটে চুষে। সুখের চোটে আমি আওয়াজ করতে চেয়েও পারছি না। শরীফের বউ আফরিন যে আমাকে শাক করছে, সে নিজেই মুখ চেপে রেখেছে আমার। কালো একটা নাইটি পরা ছিল আফরিন। শাক করতে করতে একটা পেঁপে নাইটি থেকে বেরিয়ে রইল। দেখি বেশ ফিট পেঁপে, ছড়ানো টাইপ। নিপলের চারপাশে কালচে বৃত্তের মতো এরিয়াটা ভালোই বোঝা যাচ্ছিল অল্প আলোতেও। আফরিনকে আমার কাছে আসতে বললাম। উঠে এলো সে। বেরিয়ে থাকা পেঁপে মুখে পুরে নিলাম। আরেকটা পেঁপে হাত দিয়ে নাইটির উপর থেকেই টিপতে লাগলাম। মেয়েটা নিজেই কোমরের কাছ থেকে নাইটির বাঁধন খুলে দিল।
পুরো উদাম শরীর চোখের সামনে প্রকাশ পেতেই মাথা ঘুরে গেল আমার। পেঁপে চোষা থামিয়ে আমি নিজেই উঠে দাঁড়ালাম। ওকে খাটের উপর 4 হাত পায়ে বসিয়ে পেছন থেকে ওর পুকুর পোত পাগলের মতো চেটে চুষে শেষ করে দিতে লাগলাম। একটা সময় ঝাঁকি দিয়ে পুরো পুকুর ভাসিয়ে দিল আমার মুখেই। সরে যেতে চাইলেও আমি জোর করে মুখের সাথে ওর পাছা জাপটে রইলাম। তারপর আস্তে আস্তে করে শুধুমাত্র ওর পিছনের দরজা সুরসুরি দিতে লাগলাম। কখনো বা পোত চাটছি, কখনো পিছনের দরজা চকাশ করে চুষছি। আর শরীফের বউ পাগলের মতো তরপাচ্ছে, বারবার বলছে, এই ভাইয়া, এই ওখানে এমন পাগলের মতো কেউ চষে নাকি? তুমি তো চুষেই ওখানটা হরহরে করে ফেলেছ। তোমার পোদ এত ভালো লাগে, এত সুন্দর করে কেউ চেটে খায় জানা ছিল না। মিনিট 10 পিছনের দরজা চেটে চুষে একেবারে হরহরে করে দিয়ে বললাম, এবার তুমি রুমে যাও, শরীফ যে কোনো সময় উঠে যেতে পারে। ও বলল, সে কি? আপনি এখন আমাকে রুমে যেতে বলছেন? আপনি নিজের সুখটা নেবেন না? বললাম, এমন রিস্কি অবস্থায় সুখ হয় না, আর আমি তাড়াহুড়ো করে পারি না। আমার ইচ্ছে পূরণ না হলে পরে দিনের পর দিন দেহ মনে কষ্টের ছাপ লেগে রইবে। তুমি স্বামীর বিছানায় যাও এখন, পরে সুযোগ হলে দেখা যাবে তুমি চাইলে। আফরিন আমাকে স্তব্ধ করে উত্তর দিল, শরীফ নিজেই পাঠিয়েছে আমাকে। তারপর ওর রুমের দরজা বন্ধ করে বলেছে একেবারে সকালে দরজা খুলবে। এবার আপনিই বলুন ভাইয়া, কার বিছানায় থাকবো আমি? হা করে তাকিয়ে রইলাম আফরিনের দিকে। মানে কি? হেসে বলল, আমরা দুজনে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনি বেড়াতে আসলে সেবার কমতি রাখব না। তাই যে কদিন আছেন প্রতি রাতেই আপনার বিছানায় আমাকে পাবেন আপনি। বলেই জড়িয়ে ধরল আমাকে, আর ফিসফিস করে বলল, নিজের জন্য সুখটা করে নেন একটু। বললাম, আমি তোমার পুকুরের সুখ চাই না, ওটা শরীফের। আমাকে সুখ যদি দিতেই চাও তবে পোদের ফুটোয় নিতে হবে, পারবে? অবাক হয়ে বলল, কি বলেন এসব? আমি কখনোই করিনি ওভাবে, নিজের স্বামীকেও পোদের সুখের ধারে কাছে যেতে দেইনি। এমন পুকুর পেয়েও আপনি সুখ খেলতে চাইছেন না? বললাম, সুখ মনের ব্যাপার, পুকুরে খেলতে না দিলে তোমার কষ্ট হবে, আমিও শাবলের পানি ফেলতে পারব, কিন্তু সুখের যে স্বপ্ন তা অধরাই থেকে যাবে। আমার দিকে একটু তাকিয়ে থেকে বলল, ওকে যান, সেটাই দেব আপনাকে। তবে আজ পুরোটা না পারলে মন খারাপ করবেন না, কথা দেন? বললাম, আচ্ছা। ও বলল, আগে আমাকে একটু আপনার এই লম্বা শাবলের সুখ নিতে দেন প্লিজ। অবশ্যই সোনা মেয়ে, অবশ্যই। সেটার সুখ তো আমি নিজেও নেব, অবশ্যই পুকুরের সুখ নিয়ে তবেই পোদের কুমারিত্ব ঘুচাব তোমার। এরপর আফরিনের পুকুরে খেলতে শুরু করলাম। মেয়েটা এমন লম্বা আর মোটা শাবলের ঠাপ খেয়ে সুখের চূড়ায় উঠছে। প্রায় 40 থেকে 50টা ঠাপের পর ছড়ছড়ে করে পুকুরের জল আমার শাবলের উপর ঠেলে দিল। আমাকে জড়িয়ে ধরে কাঁপতে থাকল বিছানায়। আমিও কিছুটা সময় পেলাম নিজেকে ধরে রাখার। পুরো উদাম হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো মেয়েটা। জিজ্ঞেস করল, আপনি নিজেকে বেঁধে রেখে কেন আদর করছেন? আপনার যেভাবে খুশি, যেমন করে খুশি তেমন করেই আমাকে ভোগ করতে পারেন ভাইয়া। বললাম, অনেক জোরে খেললে আওয়াজ হবে। আমি চাই না তোমাকে খেলার আওয়াজটা শরীফের কানে যাক। শত হলেও সে তোমার স্বামী, এটুকু সম্মান তাকে করা উচিত আমাদের। কথা শুনে আফরিনের চোখ ভিজে গেল। আমাকে জড়িয়ে ধরে বলল, আসলেই আপনি অনেক ভালো মানুষ। শরীফ একটুও বাড়িয়ে বলেনি। আমার হাত ধরে বলল, চলেন, বাথরুমে যাবেন। আমার যাও লাগবে না, আমি তো আমার সুখের রস বেরি করিনি। আফরিন বলল, বাথরুমে চলেন, বের করিয়ে দিচ্ছি। চলেন তো আগে। দুজনেই বাথরুমের দিকে পা বাড়ালাম। বাথরুমে ঢুকে দরজা লক করে দিল আফরিন। ট্যাপ ছেড়ে দিল। পানি বালতিতে পড়ছে। একটা সময় এটা ভরে পানি পড়তেই থাকবে জানা কথা। বাথরুমের দেয়ালে আমাকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে আবার শাক করতে শুরু করল আফরিন। খুব সুখ দিচ্ছ আফরিন তুমি, অসাধারণভাবে শাক করে দিচ্ছ আমাকে। কয়েক বছর পর এত দরদ দিয়ে কেউ শাক করছে আমায়, ভাবতেই গায়ে গরম ছ্যাক লাগছে আমার। ইতিমধ্যে আফরিন 3 বার জল খসিয়ে দিয়েছেন।
বাবারে, জীবনেও এক রাতে 3 বার জল ছাড়িনি। সেখানে